প্রতিটি রাতই এখন পরিণত হয়েছে একটা ভয়াল রাতে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আন্দোলন করে ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে এবং সার্জিস হাসনাত তারা কিন্তু কঠিন অ্যাকশনে আজ রাতেই কিন্তু সবকিছু হবে। রাতে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে। এদিকে রাতের বেলা ডক্টর ইউনূসের উপর কঠিন আক্রমণ আসে, বাসভবনে ঢুকে সবাই তাণ্ডব করছে, সার্জিস হাসনাত ভয়াবহ রূপ নেয়, অন্যদিকে শেখ হাসিনার বিজয় হয়েছে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। দর্শক, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে শনিবার রাত 8টায়। নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ, একদিকে ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। বিএনপির বিরুদ্ধে পুলিশ সরকারের একাংশ সোচ্চার হচ্ছে। রাজনীতির যে হিসাব নিকাশ বিএনপি রাজনীতি মাইনাস হয়ে যাচ্ছে। শাহবাগ এক টুকরো বাংলাদেশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। আমরা এই শাহবাগ থেকে বেশিরভাগের পতন আমরা প্রতিকে একটা মারবো। একদিকে পাকিস্তান ভারত সংঘর্ষ, অন্যদিকে বাংলাদেশের যেগুলা ঘটছে, এই সরকার গভীর ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, কিংবা ফাঁদে পা দেয়নি, তাদেরকে এই ষড়যন্ত্রগুলো 2 দিনের বৈরাগী বাতের বলে অন্য। এখন তারা যমুনার সামনে বসে, যমুনা কেন ঘেরাও করবো? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না। ঢাকার রাজপথ যখন কাঁপাচ্ছে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা যখন রীতিমতো সরকারকে আলটিমেটাম দিয়েছে যে তারা শাহবাগ ছাড়বে না। দর্শক দেখুন, অবৈধ ইউনূস সরকার, সুদখোর ইউনূস সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশি গত 2 দিন ধরে আওয়ামী লীগকে হঠাৎ করে নিষিদ্ধ করার জন্য সারা দেশে এত উত্তাল আন্দোলন, এই সবই কিছুর তো একটা ইঙ্গিত দিচ্ছিল। এদিকে শেষ রক্ষা পেল না আওয়ামী লীগ দলটি। সবশেষে নিবন্ধন বাতিল ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সন্ধ্যার পর আবারও মাঠে নামার ডাক দিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, আজ সন্ধ্যার পর থেকে নতুন করে রাজপথে অনেক কিছু হচ্ছে। আর এইদিকে ডক্টর ইউনূসের বাসভবনে একটা বৈঠক হচ্ছে, আপনারা জানেন। আর এইটাও জানেন যে হাসনাত, সার্জিস তারা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে তারা কিন্তু গত 2 দিন যাবৎ সমাবেশ করতেছে, আন্দোলন করতেছে। ইতিমধ্যে নতুন অনেক ঘটনা ঘটে যায় দেশের মধ্যে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং সার্জিস হাসনাত তাদেরও কি হয়, এই নিয়ে আমাদের দেশের বর্তমান সেনাপ্রধান তিনি কি করেন। দর্শক শ্রোতা, দেশের রাজনীতি কিন্তু উত্তাল হয়েছে এবং দেশের ক্ষমতার চাকাটি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। কে বসবে ক্ষমতায়, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের ঝামেলা হচ্ছে। সব কিছুই দেখতে পারবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি। সেই নিউজ ক্লিপগুলো আপনারা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 2 দিনের বৈরাগী বাতের বলে অন্য। এখন তারা যমুনার সামনে বসে, যমুনা কেন ঘেরাও করবো? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না, সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না। 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলেছিলাম, পৃথিবীর কোন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না। পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতি হয় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গত 16 বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করেছে, এবং সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আমরা বলেছি, সরকার কথা শুনে নাই। বিভিন্ন নেতাদের, এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়। তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল। রাতে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে। এই বৈঠকের এজেন্ডা কি পরিষ্কার না। বোঝা যায় যে শাহবাগে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন চলছে, যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এনসিপি, যেই এনসিপি সরকারের অনেকটা মদদ রয়েছে, সমর্থন রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে জড়ো হয়েছে হেফাজত এবং জামাতের একাংশ। তারা চাপ দিচ্ছে সরকারকে, চাপ দিচ্ছে বিএনপিকে, বিএনপি যেন এই দাবি সমর্থন করে আর সরকার যেন এটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। এখন বিএনপি সমর্থন
আর সরকারের সিদ্ধান্ত ছাড়া শাহবাগের যে আন্দোলন, সেই আন্দোলন কোন পর্যায়ে পর্যন্ত যাবে, কোথায় যে শেষ হবে পরিষ্কার না। ইতিমধ্যে একটা রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে সচিবালয় এবং যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি। এনসিপি সরকারের অংশ, আবার অংশ না। সরকারের ভেতরে থেকেই তারা চাপ দিচ্ছে যে বন্ধ করতে হবে। সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আবার বলছেন যে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ হবে। আবার মাহফুজ আলম বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন, যাদের উপর ভর করে এত কিছু, তারা আমাদেরকে উপহার দিল একটা অশ্বডিম্ব। সবকিছু মিলায় সরকার আসলে কি চায়, কি করতে চায়, এনসিপি কি করতে চায়, একটা জটিল আবহ। এর মধ্যে বিএনপিকে জড়ানো হচ্ছে। বিএনপির যেখানে মূল দাবি যে একটা রাজনৈতিক সরকার আসুক, রাজনৈতিক সরকার আসার পর তারা তাদের সমর্থনে জনগণের ভোটে একটা পার্লামেন্ট হোক, সেই পার্লামেন্ট সিদ্ধান্ত নিই যে পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে নাকি উন্মুক্ত থাকবে, নির্বাচন কেমন হবে, পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার সেটি কেমন হবে, সবকিছু নির্বাচিত পার্লামেন্ট নেই। কিন্তু সরকার না, সরকার গণপরিষদের মধ্য দিয়ে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চায়। ফলে সরকার এবং বিএনপি যখন নির্বাচন প্রশ্নে একেবারে বিপরীতমুখী অবস্থানে, তখন এনসিপি মাঠে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। হঠাৎ কেন এই নিষিদ্ধের দাবিটা হলো এই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্প্রতি তিনি থাইল্যান্ডে চলে গেছেন, তারপরেই ক্ষুব্ধ হয়েছে তারা, এবং তারা বলছে যে এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না, এবং এই ব্যাপারে দায়ীদের ব্যাপারে তারা পদক্ষেপ নেবে, এবং একজন এসপি সহ 4 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার ব্যবস্থাও নিয়েছে। কিছুক্ষণ আগে গুম সংক্রান্ত একটি আইন হয়েছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আসিফ নজরুল জানাচ্ছেন, এবং বলছেন যে এই গুম খুনের জন্য যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। হামিদের যারা মানে দেশ থেকে পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরও শাস্তি হবে। অন্যদিকে সেলিনা হায়াত আইভি, তাকে আবার আটক করা হয়েছে। তাকে আটক করতে যে নারায়ণগঞ্জে ভিন্ন চিত্র দেখা গেল, হাজার হাজার মানুষ আইভির পক্ষে নেমেছে। এই অবস্থায় মাথায় রেখেই উপদেষ্টা পরিষদ জরুরি ভিত্তিতে আজকে রাতের বেলায় বৈঠক করবে। সেই বৈঠকে একদিকে পাকিস্তান ভারত সংঘর্ষ, পুরোদমে যুদ্ধ মোটামুটি শুরু হয়ে গেছে, অন্যদিকে বাংলাদেশের যেগুলা ঘটছে এগুলো নিয়ে যদি কথা না বলি তাহলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটা সময় আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে যদি প্রশ্নের সম্মুখীন করে যে আপনারা তখন কথা বলেন নাই কেন, সচেতন ছিলেন কিন্তু কথা বলেন নাই, সেই সচেতনতা দিয়ে আমরা কি ধুয়ে ধুয়ে পানি খাবো, সেটা বলতেই পারে, এবং বলাটা খুব যৌক্তিক। দেখেন, আমি বিগত প্রায় 15 দিন থেকে বলে আসছি এই সরকার গভীর ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, কিংবা ফাঁদে পা দেয়নি, তাদেরকে এই ষড়যন্ত্রগুলো সফল করবার জন্য মূলত ক্ষমতায় বসানো হয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যে নাটক চলছে বাংলাদেশে, যে নাটকের মঞ্চায়ন করা হচ্ছে, এগুলো সব সুতা। আড়ালে চলতেছে কয়েকমুখী ষড়যন্ত্র, ভয়ঙ্কর সব ষড়যন্ত্র। গতকাল যে যমুনার সামনে সমাবেশ হলো, বিক্ষোভ সমাবেশে ডিএনসিসি সরকারি প্রতিষ্ঠান তারা পানি ছেটালো। এর আগে কোন রাজনৈতিক দল কি গরমের মধ্যে সমাবেশ করে নাই? তাদের সেই সমাবেশে কি ডিএনসিসি পানি বিতরণ করেছিল? পানি উড়িয়েছিল, ওই যে মেশিন দিয়ে পানি স্প্রে করে দেয় যাতে করে গরম কম লাগে। এবং ওয়াসা, ঢাকা ওয়াসা কি পানি বিতরণ করেছিল বিশুদ্ধ খাবার পানি? করে নাই। এবং গতকালকে শাহবাগে যে তাদের ব্লকেট কর্মসূচি, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে জসিমউদ্দিন রাহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানি গতকালকে শাহবাগের প্রোগ্রামে ছিল। আপনারা বুঝতেছেন আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক দল, যে দল কিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল, সেই দলকে নিষিদ্ধ করবার জন্য তথাকথিত হিজবুতি জামাতি যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা গণহত্যাকারী, যারা রাজাকার, তারা স্লোগান দিচ্ছে। আজকেও আমি দেখলাম সব ম্যাক্সিমাম ওইখানে আপনার জামাত, শিবির, হিজবুতি, এর বাইরে অন্য কাউকে আমি ওইভাবে দেখি নাই। এবং এই হাসনাত সার্জিসটাও শিবিরের নেতৃত্বে শিবিরের স্লোগান দিয়েছে। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আপনারা চিন্তা করা যায়, গোলাম আজম রাজাকার, যুদ্ধ অপরাধের দায়ে তার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, সেই গোলাম আজমের বাংলায় নাকি আওয়ামী লীগের ঠাঁই নাই। এই বাংলা নাকি গোলাম আজম পয়দা করেছিল। এই জাতি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা বেশরম, কতটা বদমাইশ, এদের এই কর্মকাণ্ডগুলো না দেখলে আসলে পৃথিবীর মানুষ জানতো না কিংবা বুঝতো না। দেখেন, এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি চলছে, এটা মূলত একটা ছোটা। আড়ালে চলছে গভীর ষড়যন্ত্র। নোয়াখালীর ভাষাঞ্চলে আপনার জঙ্গিদের কয়েকটা জঙ্গি ক্যাম্প সৃষ্টি হয়েছে, সেখানে প্রশিক্ষণ চলছে। নাগখৈছড়ি আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চাকরিচ্যুত এবং সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে তাদেরকে সুসজ্জিত ভাবে করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। রাখাইন স্টেটের জন্য তথাকথিত মানবিক করিডোরের বন্দোবস্ত মোটামুটি হয়ে গেছে।
এরপর কুকি চীন যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী যারা বিভিন্ন সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে, কুকি চীনের সাথে একাধিকবার মিটিং হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে। আমি তাদের নাম উচ্চারণ করছি না এই মুহূর্তে। এই যে প্রত্যেকটা ঘটনা কিন্তু মানে এড়াবার কোনো সুযোগ নাই, এগুলা কিন্তু সুপরিকল্পিত, এগুলা কিন্তু পূর্ব পরিকল্পিত, এগুলা কিন্তু নতুন করে মানে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে, এভাবে ভাবার কোনো অবকাশ নাই। এবং প্রত্যেকটা এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে জানেন, এবং এগুলা ডিপ স্টেটের এজেন্ডা, মার্কিন ডিপ স্টেট, যে ডিপ স্টেটের খেলা এখনো বাংলাদেশে চলমান রয়েছে। আপনারা যদি চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রচার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মার্চে যাচ্ছে এই ছোট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। 2013 সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে প্রেসিডেন্টের পদধ্বনি শোনা গিয়েছে। বিএনপির বিরুদ্ধে ইউনূস সরকারের একাংশ সোচ্চার হচ্ছে এবং রাজনীতির যে হিসাব নিকাশ, এতে বিএনপি রাজনীতি মাইনাস হয়ে যাচ্ছে। দর্শক, শাহবাগ এক টুকরো বাংলাদেশ, শাহবাগ এখন মিনি বাংলাদেশ, শাহবাগ এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, শাহবাগ এখন ইনক্লুসিভ বাংলাদেশের প্রতিচ্ছবি। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, রেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, কাস্ট, কালার অ্যান্ড রিলিজিয়ন, সবাই শাহবাগে মিলিত হয়েছে। বামপন্থীরাও অনেকে আছে যারা দেশপ্রেমিক। বামপন্থী মেয়েরা স্লোগান দেয়, শিবির তার সাথে সুর মেলায়। মেয়েদের বেপর্দানশীল মেয়ের স্লোগানের সাথে সুর মিলায় জামাত শিবির। এর মানে ইনক্লুসিভ বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি শাহবাগ। আর বিএনপি পলিটিক্যালি ঘোষণা দিয়ে এই শাহবাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন ছাত্র জনতা স্পষ্ট করেছে, এমনকি খালেদা জিয়াকেও একটা কঠিন ধরা দিয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সার্জিস ওসমান হাদি এরা। খালেদা জিয়া যদি আসতেন, খালেদা জির অপেক্ষা, এখন খালেদা জিয়া তো আসবেন না, খালেদা জিয়া না আসলে খালেদা জিয়া পেলেন, বিষয়টা এরকম হলো। এই গেম কিন্তু খেলা হয়েছে এখানে। এখন বিএনপি বিরোধিতা করা শুরু করেছে শাহবাগের। বলছে না এটা ওটা শাহবাগ, ওটা শাহবাগ, এই শাহবাগ আর ওই শাহবাগের সাথে তুলনা করছে। 13 সালে শাহবাগ আর 25 সালে শাহবাগের সাথে তুলনা করছে। আমি একটু পার্থক্য করি। 13 সালের শাহবাগ ছিল জয় শ্রীরামের শাহবাগ, 25 সালের শাহবাগ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের শাহবাগ। 13 সালের শাহবাগ ছিল গাঞ্জা খাওয়া এবং ইয়াবা খাওয়ার শাহবাগ, আর 25 সালে শাহবাগ হচ্ছে নামাজের ওয়াক্ত হলে আজান দিয়ে রাজপথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাওয়ার শাহবাগ। 25 সালে শাহবাগ হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম এসে হাত উঁচু করে পতাকা নাড়ানোর শাহবাগ। কোন গাঞ্জাখোরদের শাহবাগ এই 25 সালে শাহবাগ না। সব শ্রেণী পেশার মানুষ আছে এখানে, বামপন্থীরাও আছে, ইসলামপন্থীরাও আছে, ইনক্লুসিভ শাহবাগ। তো দর্শক, এই জায়গাটায় বিএনপি যে এখন ভারত বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, এটা জনগণ বা ছেলেরা বলছে, অথবা এই হাসনাত, সার্জিস, ওসমান হাদি এদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এদেরকে মূলত বিএনপি যে নেই, বিএনপি ছাড়া সবাই আছে, মানে এটা ওখানে বলা হচ্ছে, বড় বড় নেতারা, শাহবাগের নেতারা বলছে এগুলো। দর্শক, ঢাকার রাজপথ যখন কাঁপাচ্ছে এনসিপি, তাদের ডাকে বেশ কিছু ছোট ছোট দল সাড়া দিয়েছে। এমনকি জামাত ইসলামকেও আমরা সাড়া দিতে দেখেছি, জামাত শিবির সাড়া দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা যখন বিভিন্ন কর্মসূচি পালন করছে, রীতিমতো সরকারকে আলটিমেটাম দিয়েছে যে তারা শাহবাগ ছাড়বে না, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় শাহবাগেই বসে থাকবে। সেরকম পরিস্থিতিতে একটি খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনসিপির এক নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাথে এবি পার্টির যে এবি পার্টি এনসিপির এই আন্দোলনের সঙ্গেও রয়েছে, এবি পার্টির একজনের নামেও হত্যা মামলা করা হয়েছে। কেন এনসিপির নেতার নামে হত্যা মামলা করা হলো, কেন তিনি কাউকে হত্যা করলেন, সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব আদতে কি ঘটছে। যে খবরগুলো আসলে গণমাধ্যমে খুব একটা যে আসছে সেটা বলা যায় না, নীরবে নিভৃতেই হয়তো পাশ দিয়ে চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। এনসিপি বিভিন্ন নেতারা বিভিন্ন বিতর্কে
সম্পর্কে জড়িয়ে পড়ছেন সেগুলো যখন টক অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছিল, তখনই অভিযোগ রয়েছে যে তখনই তাদের সেই সমালোচনার ব্যাপারটাকে ডাইভার্ট করতেই তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে গেছে, যেন এইটাতে মাঠ গরম হয়, তারা বিভিন্ন সমালোচনামূলক যে ব্যাপারগুলো চলছে সেগুলো থেকে একটু উতরাতে পারে। এটা রাজনৈতিক কৌশল, রাজনীতিবিদরা রাজনৈতিক কৌশল নেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু হত্যা মামলা কেন হলো এনসিপি নেতার বিরুদ্ধে, সেই আলোচনাটা করার চেষ্টা করবে। এনসিপি নেতার বিরুদ্ধে হত্যা মামলা, সাথে এবি পার্টির নেতাও রয়েছে। এবি পার্টি এবং এনসিপি নেতা সহ 6 জনের বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় আল্লাহওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামের এক যুবক খুনের ঘটনায় এনসিপি নেতা রায়ান কাশেম ও আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম সহ 6 জনকে আসামি করা হয়েছে। এই রায়ান কাশেম এবং জাহাঙ্গীর কাশেম এই দুজন হচ্ছে পিতা পুত্র। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে। সমকাল এই খবরটি নিশ্চিত করেছে। আপনারা সমকালের এই নিউজের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সমকাল শিরোনামই দিয়েছে যে এনসিপি ও এবি পার্টির নেতা সহ 6 জনের বিরুদ্ধে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ। দর্শক শ্রোতা, এইখানে কিন্তু দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি এইগুলো নিয়ে কথা হয়, এবং রাজপথের মধ্যে একটা অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং অনেক আন্দোলন, ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত, এই বিষয়গুলো নিয়ে কথা হয়, এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে যে ডক্টর ইউনূসের বাসভবনে আজকে রাত্রে একটা বৈঠক হয়, এইটা নিয়েও কথা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য এবং আপনাদের মতামত এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।